নুসরাত রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন। জড়িত আরেক ছাত্রী গ্রেফতার না হওয়া পর্যন্ত মিলছে না চার্জশিট। ছাদে 5 জনই গেছিল কিলিং করতে, এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। ডকুমেন্ট তৈরি করে তারপর আদালতে প্রেরণ করবে চার্জশিট। সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। গ্রেপ্তার কাউন্সিলর 5 দিনের রিমান্ডে। হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনকে ফাঁসির আদেশ। রায়ে নিহতের স্বজনদের অসন্তোষ। শবে বরাত কবে, বিতর্ক গড়ালো আদালতে। ইসলামিক ফাউন্ডেশনে যাওয়ার পরামর্শ হাইকোর্টের, সিদ্ধান্ত নিতে কাজ করছে 10 সদস্যের কমিটি। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়নি দলীয় ফোরামে। সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। 9 দফা দাবিতে আবারও রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ। আসছে অর্থ বছরে কার্যকর হচ্ছে নতুন মজুরি স্কেল, জানালেন বিজেএমসি চেয়ারম্যান। পরিশোধ করা হবে বকেয়াও। কাল বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজে পারফরমেন্সের ভিত্তিতে পরিবর্তন, বললেন বিসিবি সভাপতি। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি 5 জন অংশ নেয় বলে নিশ্চিত করেছে পিবিআই। প্রথমে 4 জনের কথা বলা হলেও পরবর্তীতে তদন্তে বেরিয়ে এসেছে আরও একজনের নাম। এর মধ্যে উম্মে সুলতানা পপি সহ গ্রেফতার হয়েছে শামীম, জুবায়ের ও জাবেদ। হত্যাকাণ্ডে জড়িত অপর এক ছাত্রীকে দ্রুতই গ্রেফতারের আশা সংস্থাটির। এদিকে নির্ভুল চার্জশিট দিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান পিবিআই প্রধান। এর মধ্যেই হত্যায় জড়িত সন্দেহে মোহাম্মদ শামীম নামের নুসরাতের এক সহপাঠীকে আটক করা হয়েছে। 6 এপ্রিল 2019 ফেনীর সোনাগাজীতে লালসার আগুনে পুড়ে ছাই মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। হাসপাতালের বিছানায় 5 দিনের লড়াই শেষে 10 এপ্রিল মৃত্যুর কাছে হার মানে সে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে মামলার তদন্তভার থাকলেও 9 এপ্রিল দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দায়িত্ব নেওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে জানানো হয় নুসরাতের গায়ে আগুন দেয়ায় জড়িত ছিল 4 জন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী আরও একজনের সম্পৃক্ততার প্রমাণ পায় সংস্থাটি। পিবিআই জানায় হত্যাকাণ্ডে 3 জন পুরুষ ও 2 জন নারী সহ আগুন দেয়ায় সরাসরি জড়িত ছিল 5 জন। এদের মধ্যে শাহাদাত হোসেন শামীম, জুবায়ের, জাভেদ ও উম্মে সুলতানা পপিকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকি আছে অন্য এক নারী। আমাদের কাছে বলা হয়েছিল 4 জন এবং বক্তব্যও আসছে 4 জন। পরে আমরা দেখেছি যে সেখানে যে নিচ থেকে ডেকে নিয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে সে বোধহয় উপরে উঠে নেয়, সে উপরে ছিল। সুতরাং আসলে ছাদে 5 জনই গেছিল কিলিং করতে, এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। 5 জনের মধ্যে একটি মেয়ে সহ আমাদের 4 জন এসেছে। রাফি ঠিকই বলেছেন যে ওখানে 2টা মেয়ে ছিল। পুলিশ জানায় আগে থেকেই মাদ্রাসার ছাদে অবস্থান নেন 4 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি নিজের পরিচয় গোপন রেখে রাফিকে নিচ থেকে ডেকে ছাদে নিয়ে যায়। যে ডেকে নিয়ে গেছে সে আসলে তার নাম এই রাফিকে মূল নাম না বলে শম্পা বলা হয়েছে। আসলে তার নাম পপি। তাকে ওরা সম্বোধন করছে শম্পা হিসেবে, যাতে যেহেতু রাফি ওকে চিনে। নিচ থেকে যে ডেকে নিয়ে গেছে নিষাদের কথা বলে সেও উপরে গেছে এবং সেও অপারেশনে অংশগ্রহণ করেছে। গ্রেফতারকৃতদের জবানবন্দি ও সব দিক বিচার বিশ্লেষণ করে নির্ভুল চার্জশিট দিতে একটু সময় লাগবে বলেও জানান পিবিআই প্রধান। নিচেও বেশ কিছু লোক ছিল, গেটের ভিতরে ছিল, গেটের বাইরে ছিল, সাইকেল সেন্টারের নিচে ছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে, শাকিল এবং আফসার
সে ওইখানকার টিচার এবং ছাত্র। এ মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একটি মেয়ে সহ আমাদের 4। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনী সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এ মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর মকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। আতিয়াস সচলের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজী 0 পয়েন্টে মোমবাতি প্রজ্বলন করে উপজেলা ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষ। এ সময় তাদের কণ্ঠে ছিল দ্রুত বিচারের দাবি। এর আগে সকালে একই এলাকায় 1 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কুশপুত্তলিকা দাহ করা হয়। একই দাবিতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারেও মানববন্ধন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমার বোন নুসরাতকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। মায়ের জাতি নির্যাতিত হবে, আমাদের কন্যারা নির্যাতিত হবে, জাতি এভাবে নিশ্চুপ থাকতে পারে না। প্রত্যক্ষ এবং পরোক্ষ যে বা যারা যতভাবে জড়িত সবারই দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আমি। নুসরাত রাফি হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয় চট্টগ্রাম, দিনাজপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে। এছাড়া রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সুজন ও কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। নুসরাত হত্যার ঘটনা তদন্তে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। এদিকে নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন। মাকসুদ আলম নিজে তার পক্ষে শুনানি করেছেন। উভয় পক্ষকে শুনানি করে মামলার গুরুত্ব বিবেচনা করে মাকসুদ আলমকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা নুসরাতের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আসামি পক্ষে ফেনী আইনজীবী সমিতির কোনো সদস্য যেন মামলা না চালায় সেজন্য আমরা অনুরোধ করেছি। অসৎ উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা আমলে নিয়েছেন আদালত। তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে পিবিআইকে। 29 এবং 31 ধারার লঙ্ঘন, যেখানে আমি আদালতকে বলার চেষ্টা করেছি যে ওসি সাহেবের রুম যদি একটা মেয়ের জন্য নিরাপদ না হয় তাহলে এই বাংলাদেশে কেউ ওসি সাহেবের রুমে আর যাবে না। গত 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 9 এপ্রিল মারা যায় সে। সাবিত সারওয়ার, সময় সংবাদ। নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে আবারও হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নুসরাতের বাবা মা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এই আশ্বাস দেন তিনি। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ফেনীতে অগ্নিসংযোগে নিহত নুসরাত রাফির বাবা AKM মুসা ও মা শিরিনা আক্তার। এই ঘটনার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত নুসরাত রাফির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। নুসরাতের 2 ভাইও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় এক ভাই মাহমুদুল হাসান নোমানকে NRB গ্লোবাল ব্যাংকের ফেনী শাখায় ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন NRB গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজামুদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল ইসলাম হত্যা মামলায় 8 জনকে বেকসুর খালাস দেওয়া হচ্ছে। ফাঁসির আদেশ দেওয়া হচ্ছে 3 জনকে। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শফিউল ইসলামের পরিবারের সদস্যরা। অন্যদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। 2014 সালের 15 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন 14 পাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে গুরুতর আহত করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর AKM শফিউল ইসলামকে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় 4.5 বছর পর সোমবার দুপুরে এই মামলায় 8 জনকে বেকসুর খালাস ও 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা। সন্দেহ রয়েছে হচ্ছে তদন্তে আমার কাছে মনে হয়েছে সঠিক ঘটনাটি উঠে আসেনি, সঠিক খুনের উদ্দেশ্য যেটা সেটা যৌক্তিকভাবে উঠে আসেনি। 11 জনের মধ্যে
3 জনকে তিনি ফাঁসি দিয়েছেন, বাকি 8 জনকে খালাস দিয়েছেন। এই রায়ে আমি মোটামুটি মনে করি যে আমি প্রসিকিউশন পক্ষ আমি নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। এদিকে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। যেহেতু প্রফেসর লিলন সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন এবং শিক্ষক থাকার কারণে ব্যাপারটা একটু মোটিভেটেড হয় আমাদের ধারণা। তাছাড়া এই মামলায় যে 34 জন সাক্ষী হয়েছে তাতে এই মামলায় আসামিদের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রমাণ হয়নি। পরবর্তীতে এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল করব। অধ্যাপক শফিউল ইসলাম হত্যা মামলায় 11 আসামির মধ্যে পিন্টু, মানিক ও সবুজের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে সবুজ পলাতক রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রাতের সময় আরও থাকছে। 72 ঘন্টা পর্যবেক্ষণের পরই জানা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দীর পরবর্তী শারীরিক অবস্থা, জানালেন চিকিৎসক। দুর্নীতির মামলায় দণ্ডিত অসুস্থ বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার। সকালে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মূলতভাবে আমরা তার স্বাস্থ্য নিয়েই আলোচনা হয়েছে এবং তার স্বাস্থ্য আরও যেন ভালো চিকিৎসা হয় সে ব্যাপারেই কথা হয়েছে। আর আমরা আলোচনা করেছি তার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর অবস্থা কি সেটা জানতে চেয়েছেন এবং তার জন্য কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো তিনি জানতে চেয়েছেন। প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয়, তার পরিবারের বিষয়, সুতরাং সেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। বাঙালির পরিশ্রম, আন্তরিকতা ও নিষ্ঠার কোনো জুড়ি নেই, তাই খাবার ফরাসি হলেও বাঙালি রাঁধুনি তার প্রথম পছন্দ। দেখবেন সংবাদের শেষাংশে। শবে বরাত নিয়ে বিতর্ক গড়ালো উচ্চ আদালতে। যদিও ধর্মীয় বিষয় হওয়ায় রিটের অনুমতি না দিয়ে ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করতে বলছেন উচ্চ আদালত। ইফার গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আদালত। 20 এপ্রিল নাকি 21 এপ্রিল শবে বরাত পালন করা হবে এই বিষয়ে কাজ করছে 10 সদস্যের কমিটি। গত 6 এপ্রিল চাঁদ দেখা না যাওয়ায় 21 এপ্রিল রোববার দিবাগত রাতে শবে বরাত পালনের সিদ্ধান্ত নেয় ইসলামিক ফাউন্ডেশন। কিন্তু এক পক্ষের দাবি ওই দিন চাঁদ দেখা গেছে, ফলে শবে বরাত হবে 20 এপ্রিল শনিবার দিবাগত রাতে। শবে বরাত কবে পালন করা হবে এ নিয়ে আলেম ওলামাদের বিতর্ক গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। যদিও আদালত এই আবেদনটি আমলে না নিয়ে রিটকারীদের ইসলামিক ফাউন্ডেশনে যেতে বলেছেন। 1% যদি রিট করতে হয় এফিডেভিটের জন্য অনুমতি নিতে হয়। আমরা অনুমতির জন্য গিয়েছিলাম, আদালত অনুমতি দেননি, বলে যে আপনারা একটা কাজ করেন, আপনারা 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। 25 নম্বর কোর্টের মাননীয় বিচারপতি দ্বয় ওখানকার যিনি বিজ্ঞ সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন ওনাকে বলে দিয়েছেন যে আপনারা বলুন যে ইসলামিক ফাউন্ডেশনকে ওনাদের অ্যাপ্লিকেশনটা যেন ওনারা দেখেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিষয়টি সুরাহার জন্য 10 সদস্যের একটি কমিটি কাজ করছে। এছাড়া ধর্মীয় বিষয় হওয়ায় এই পর্যায়ে হস্তক্ষেপ করতে চাননি উচ্চ আদালত। আদালত বলেন যে এটা ধর্মীয় সেন্সিটিভ ইস্যু, এটা আদালতে বিষয়বস্তু না করাই ভালো, মামলার বিষয়বস্তু না করাই ভালো। 17 তারিখে ওনারা সিদ্ধান্ত নেবেন, মিটিং আছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত দেবেন। 1988 সালে ওআইসির এক সম্মেলনে বিশ্বের যে কোনো স্থানে হিজরি মাসের চাঁদ দেখা দিলে স্থানীয় একই সময়ে একই দিনে ধর্মীয় অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়। তবে বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশে এ নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে খুলনা ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দফায় 96 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দফায় 96 ঘন্টা কর্মবিরতি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সোমবার সকালে খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করেন 9টি পাটকলের শ্রমিক। পরে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
আমরা মিলে শ্রম দিই পেটের দায়, কষ্ট করে ডিউটি করি, কাজ করছি, পয়সা পাচ্ছি না। আমাকে কিছুই দেয় না, আমাকে বেতন পরিদান 11 সপ্তাহ বেতন দেয় না আমাকে। পুলিশি তৎপরতা আমরা রাখছি, আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে এবং এটা শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি সকাল থেকে শুরু করছে। একই দাবিতে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় আমিন জুট মিলের শ্রমিকরা অবস্থান নেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় চট্টগ্রাম শহরের অভ্যন্তরীণ রুটের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া রেলপথ অবরোধ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী কয়েকটি শাটল ট্রেন ও ১৬শহর স্টেশন থেকে নাজিরহাটগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা যে পয়সা পাই এই পয়সা দিয়ে আমরা দিন যাপন করতে কোনো রকমের সম্ভব হচ্ছে না। তার জন্য আমরা এখানে বাধ্য হয়েছি রাস্তায় নামতে, কারণ আমরা পেটের দায়ে নামতেছি। প্রত্যেকটা দিন সকাল ৮টার থেকে দুপুর ১২টা পর্যন্ত রোড, রাজপথ, রেলপথ অবরোধ থাকবে। এরপরেও যদি সরকারের টনক না লড়ে তাহলে ৪ দিনের পরে আমরা আবার আরেকটা এর চেয়ে কঠোর কর্মসূচিতে যাইতে বাধ্য হব। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলের সামনে অবস্থান নেন পাটকল শ্রমিকরা। পরে সেখানে সভা করেন তারা। এ সময় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ ৯ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। এদিকে পাট শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল 2015 আগামী 2019-20 অর্থ বছরেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম। দুপুরে সময় সংবাদকে তিনি বলেন, চলতি অর্থ বছরে নতুন মজুরি স্কেল বাস্তবায়ন সম্ভব নয়। এখন চলতি 2018-19 অর্থ বছর চলছে। এই অর্থ বছরের বাজেট এস্টিমেট অলরেডি করা আছে, সেটার ভিত্তিতেই কিন্তু অর্থ মন্ত্রণালয় সাধারণত আপনার এই ভর্তুকি বরাদ্দ বলেন বা ঋণ বরাদ্দ বলেন সেটা আমাদের বিজিএমসির অনুকূলে দিতে পারে। জাতীয় মজুরি স্কেল 2015 সরকারের ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ন্যায্য প্রাপ্য দাবি হিসাবে তারা দাবি করছেন, সেটা সরকারের সহানুভূতিশীল বিবেচনায় আছে বিধায় আমি আশা করছি আগামী 2019-20 অর্থ বছর থেকে এটা বকেয়া সহ 2015-এর যে বকেয়া সেই বকেয়া সহই আমরা পেমেন্ট শুরু করতে পারব। রাতের সময় আরও থাকছে। গুড়িয়ে দেয়া হলো শীতলক্ষার তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। বৈধ জায়গায় উচ্ছেদ চালানোর অভিযোগ স্থানীয়দের, নাকচ বিআইডব্লিউটি-এর। ৭২ ঘন্টা পর্যবেক্ষণের পর দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর পরবর্তী অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর তৌফিক এলাহি। লাইফ সাপোর্টে থাকলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানানো হয়। বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে সুবীর নন্দীকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে রোববার রাত 10টা নাগাদ তাকে সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়। পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক একটি অনুষ্ঠানে যোগদান শেষে ট্রেন যোগে ঢাকা ফিরছিলেন তিনি। রাত 9টা নাগাদ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই কণ্ঠশিল্পী। সুবীর নন্দীর অবস্থা এক ধরনের স্থিতিশীল একটা অবস্থা আছে। ওনারকে এখানে দেওয়া হয়েছে, আমরা কার্ডিয়াক সাপোর্ট দেওয়া হয়েছে। ওনার কিডনির প্রবলেম ছিল, সেটার জন্য তাকে ডায়ালাইসিস করা হয়েছে। এখন এটা আসলে যে অবস্থার মধ্যে আছে, আমরা 72 ঘন্টা না গেলে আমরা সঠিকভাবে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করাটা উচিত হবে না, কিন্তু আমরা আশাবাদী। সব খাবার রান্না মাত্রই পরিবেশন করা হয়, এদের খাবার দারুণ মজা। বন্ধুর কাছে এই দোকানের নাম অনেক শুনেছি, তাই খেতে এসেছি। শুনেছি এখানকার খাবার অনেক মজা। দেখবেন সংবাদের শেষাংশে। রাজধানীর চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান অভিযানে শীতলক্ষা নদীর তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বেলা 12টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুলতানা কামাল সেতুর পূর্ব পাশ থেকে অভিযান শুরু করে সংস্থাটি। অভিযান শুরুর আগে নিজেদের বৈধ জায়গা দাবি করে উচ্ছেদ কার্যক্রমে আপত্তি তোলেন স্থানীয় কয়েকজন। তবে তাদের দাবি নাকচ করে দিয়ে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই শীতলক্ষা নদীর তীরে গড়ে উঠেছে শত শত বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। আর এভাবেই বেদখল করে রাখা হয় নদীর জায়গা। শীতলক্ষার এসব জায়গা উদ্ধারে সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুলতানা কামাল সেতুর পূর্ব পাশ থেকে উদ্ধার অভিযানে নামে বিআইডব্লিউটিএ। তবে এ সময় আপত্তি জানান কেউ কেউ।
আজকে থেকে 20 বছর আগে বিআইডব্লিউটি এর লোকজন আসছিল, কাগজপত্র দেখলো, দেখে আমাদের বৈধতা দিয়ে গেল। আজকে কেন উচ্ছেদ হইতাছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমাদের কোনো পূর্বাভাস দেয় নাই যে আমরা এরকম বিআইডব্লিউটি অভিযান চলবে। বিনা নোটিশে আমাদের এগুলো আইসা ওরা উৎখাত করতেছে। স্বাধীনতার আগ থেকে আমাদের এই সম্পত্তি আমরা বুক দখল করি, এই ধরনের আমাদের কোনো নোটিশ দেয় না। 150 ফিটের ভিতরে কোনো কিছু করা যাবে না। তবে এসব দাবি নাকচ করে দেয় বিআইডব্লিউটিএ। মামলা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর সর্বশেষ যে সীমানা যেটি হবে সেই অনুযায়ী তাদের দাবিকৃত জায়গাও নদীর জায়গা। নদীর সীমানার ভেতরে নারায়ণগঞ্জ বন্দর কর্তৃপক্ষ একই সাথে তাদের যে সার্ভেয়ার তাদের যে চিহ্নিত করেছে যে স্থাপনাগুলিকে অবৈধ হিসেবে, সেগুলো উচ্ছেদে আমরা কার্যক্রম চালিয়েছি। সংস্থাটি বলছে উদ্ধার হওয়া জায়গা দখলমুক্ত রাখতে অব্যাহত থাকবে নজরদারি। যত কোনো অবৈধ দখলদার না আসতে পারে এবং নদী দূষণ করতে না পারে তার জন্য বনায়ন ওয়াকওয়ের পাশাপাশি পার্ক তৈরি করার পরিকল্পনা আছে। শীতলক্ষার জায়গা উদ্ধারে সোমবার দিনভর অভিযানে গুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা, যার মধ্যে ঘরবাড়ির পাশাপাশি আছে ব্যবসা প্রতিষ্ঠানও। একই সঙ্গে অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি সমিলের কাঠ নিলামে তুলে 2,20,000 টাকায় বিক্রি করে বিআইডব্লিউটিএ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আমাদের দেশে কিভাবে নেওয়া হয় এই সম্মানজনক পেশাকে? বাংলাদেশের ট্র্যাডিশন তো সবসময় মহিলাই রান্না করে খাওয়ায়, আমরা পুরুষরা রান্না করে খাওয়াবো একটা সংকোচ বোধ আসে, সেই জন্য করা হয় না। দেখবেন সংবাদের শেষাংশে। রাজধানীতে বেশ কয়েকটি ভয়াবহ আগুনের ঘটনার পর অগ্নি নির্বাপক যন্ত্রের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাহিদা বেশি থাকায় ফায়ার সেফটি সরঞ্জামাদির দাম বাড়ার পাশাপাশি বাজারে ঢুকছে নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ ফায়ার সেফটি যন্ত্রপাতি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ফায়ার সেফটি ব্যবসায়ীদের সংগঠন ফোয়াব আর বাজার মনিটরিংয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। চকবাজার থেকে বনানীর এফআর টাওয়ার, এরপর গুলশান সিটি কর্পোরেশন মার্কেট, খিলগাঁও বাজার সহ রাজধানীর বেশ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের পর অগ্নি প্রতিরোধে নড়েচড়ে বসেছে দেশবাসী। আগুন নেভানো বা প্রতিরোধী সরঞ্জামাদি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন রাজধানীর নবাবপুরের ফায়ার সেফটি বাজারে। অগ্নি নির্বাপক যন্ত্রাদি চাহিদার সুযোগে অসাধু ব্যবসায়ীরা প্রতি 5 কেজি ড্রাই পাউডার সিলিন্ডারে 500 আর 9 লিটার ফায়ার এক্সটিংগুইশারে বাড়িয়ে দিয়েছে 1000 টাকা করে। আগে অনেকে সচেতন ছিল না, এই পরপর দুর্ঘটনা হওয়ার পরে সবাই একটু সচেতন আর কি, এই জন্য এগুলা রিফিল করে নিয়ে আমার বাসার জন্য 20টা কিনবো, আমি নিয়ে রাখতেছি আর এক ফ্লোরের সেফটির জন্য। এখানে 1500 টাকা করে কিনতেছি, এখানে 1800 টাকা। উনি বলতেছে মিটারটা একটু ভালো, এর জন্য এই 1800 টাকা দিয়ে কিনতেছি। অন্যদিকে ফায়ার সেফটি যন্ত্রাদির চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে ঢুকছে নকল ও মেয়াদোত্তীর্ণ অগ্নি নির্বাপক সরঞ্জামাদি। খুচরা ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা জানান, বিভিন্ন ডকইয়ার্ডে পুরনো জাহাজ, লঞ্চ ও স্টিমার থেকে মেয়াদোত্তীর্ণ এসব অগ্নি নির্বাপক সরঞ্জামাদি বাজারে ঢুকছে, ফলে দুর্ঘটনা কমার চেয়ে আরও বাড়ছে। আগের থেকেও কিছু ডিমান্ড বাড়ছে, আবার আস্তে আস্তে সেটা এখন আবার স্থিতিশীল পর্যায়ে চলে আসছে। এটা আমি মনে করি যে এটাকে বজায় রাখা উচিত। কাস্টমার যদি সচেতন থাকতো তো আজকে মালের দাম 1500 টাকা হইতো না। আগে ছিল 800, 900, 1000, 2 নম্বর 3 নম্বর যাই আনছিল সব চলে গেছে। নকল ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের বিষয়টি স্বীকার করে ফায়ার সেফটি ব্যবসায়ীরা বলছেন, এ বিষয়ে তারা শিগগিরই ব্যবস্থা নেবেন। আমাদের এই অভিযোগটা দীর্ঘদিনের অভিযোগ, এটা যথার্থই বলেছেন। আমরা অ্যাসোসিয়েশন থেকে এটা নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে তাদেরকে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবস্থা নিতে পারবো। এখনও যেহেতু অনেকে আছে যারা কিনা আমাদের সদস্য না, তারা এই কাজগুলো করে থাকে। আর বিশেষজ্ঞরা বলছেন, বাজার থেকে এসব নকল ফায়ার সেফটি সরাতে দরকার সরকারের শক্ত বাজার মনিটরিং। দেশি ম্যানুফ্যাকচারার যদি হয়, তাদের ম্যানুফ্যাকচারার সার্টিফিকেট দিয়ে হয়তো চলতে পারে, সেইটা হয়তো বিএসটিআই দেখতে পারে যে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বিডিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা। প্রতি বছর শুধু ফায়ার সেফটি সংগঠন ফোয়াবের মাধ্যমে 5 লাখ ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডার আমদানি করা হয়। বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে, কুইনিন যশ সারাবে কিন্তু কুইনিন সারাবে কে। অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানো হয়, কিন্তু নিম্নমানের অগ্নি নির্বাপক যন্ত্রগুলো অনেক সময় অগ্নিকাণ্ডের কারণও হতে পারে। সেজন্য ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা কেনার সময় যেন মানের বিষয়টি লক্ষ্য রাখেন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। গত 10 বছরে উন্নয়ন সহ বাংলাদেশের ইতিবাচক দিকগুলো বিশ্ব গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে সচিবালয়ে ঢাকা সফররত 26টি দেশের সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান তিনি। ভারত, পাকিস্তান, নেপাল, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের 47 জন সাংবাদিক তথ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, একটি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এক সময়ের খাদ্য ঘাটতির এ দেশটি এখন খাদ্য রপ্তানি করছে।
ক্ষুধা, দারিদ্র্য আর ঘূর্ণিঝড় কবলিত দেশের পরিবর্তে বাংলাদেশ ক্রমেই উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছে। Bangladesh already has graduated as a developing country. এক সময়ের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক অনেক সূচকে বাংলাদেশ তুলনামূলক উন্নতি করছে। খাদ্য ঘাটতির দেশটি গত 10 বছরে উন্নয়ন করায় এখন খাদ্য রপ্তানিও করছে। আপনারা বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের পরিবর্তন ও এর ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। To project positive image of Bangladesh. রাঙামাটি সহ 3 পার্বত্য জেলায় চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। পুরাতন বছরের বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে কাপ্তাইয়ের রাইখালিতে জল খেলিতে মাতেন তরুণ তরুণীরা। একে অপরকে পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা প্রকাশ করা হয়। আরও জানাচ্ছেন কমল দেব। ছোট মঞ্চে ফুল চড়ানো পানি আর উচ্ছ্বসিত মারমা তরুণ তরুণীদের দল। বছর ঘুরে আবার এসেছে সাংগ্রাই উৎসব। মহা উল্লাস আর উচ্ছ্বাসে আবার মেতেছে সবাই জল খেলিতে। নতুন বছরকে আমরা পানি দিয়ে স্বাগত জানাই। যুবক যুবতী একে অপরে পানি দিলে আমরা মানে সব দুঃখ কষ্ট গ্লানি দূর করে দিই। মারমা সম্প্রদায় বিশ্বাস করে এই পানি খেলা পবিত্র। এর মাধ্যমে নিজেদের শুদ্ধির সাথে সাথে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জানান দেন তারা। কষ্ট ক্লান্তিগুলো দূর করার জন্য এই পানি দিয়ে আমরা স্নান করি। আমাদের সম্প্রীতি সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা পানি খেলাটা অনুষ্ঠান করে থাকি। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। সেই সাথে সংহতি জানিয়ে ক্ষুদ্র এই জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। মারমা সম্প্রদায়ের সমস্ত যারা জনগণ আছে, যারা এই সমস্ত ঐতিহ্য সংস্কৃতি থেকে যেন বঞ্চিত না, এবং এটা যদি বাধা দেওয়ার জন্য কেউ যদি থাকে সেটা তাদেরই ফেস করা দরকার। আমাদের অবদান হচ্ছে সেটাই। এবছর 70টির বেশি দলে বিভক্ত হয়ে তরুণ তরুণীরা উৎসবে অংশ নেন। এই সাংগ্রাই নিয়ে যে অচলাবস্থা বা জটিলতা সৃষ্টি হয়েছিল, প্রশাসনের হস্তক্ষেপে তা অবসান হয়েছে। উৎসবের মধ্যে শেষ হয়েছে এই সাংগ্রাই বা জলকেলি, যেখানে অংশ নিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার 10টি উপজেলার 500 তরুণ তরুণী। রাঙ্গামাটির কাপ্তাই রাইখালি থেকে কমল দে, সময় সংবাদ। ফরাসি খাবারের অতুলনীয় স্বাদের সুনাম রয়েছে বিশ্বব্যাপী। প্যারিসের ঐতিহ্যবাহী খাবারের দোকান ফরাসি শেফের পাশাপাশি দেখা মিলবে বাঙালি শেফেরও। ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে এসব রেস্তোরাঁয় ভিড় জমান ফরাসিরা। আর রেস্তোরাঁর স্বত্বাধিকারী বলেন, কাজের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতার জুড়ি নেই বাঙালির। তাই ফরাসি শেফের চেয়ে বাঙালি শেফই তার পছন্দ। প্যারিস থেকে বাঙালি ছেলেদের এই বিশ্বজয়ী রান্নার খবর জানাচ্ছেন পারমিতাহীন। ফ্রান্সের ঐতিহ্যবাহী খাবারের জন্য ফরাসিদের কাছে বেশ জনপ্রিয় প্যারিসের মনপার্নাস এলাকার এই রেস্তোরাঁ। এর খাবারের সুনামের প্রমাণ মিলবে খদ্দেরের এই ভিড় দেখেও। রেস্তোরাঁর রান্নাঘরে উঁকি দিলে চোখে পড়বে উনুনের ব্যস্ততা। 5 বছর ধরে এই রেস্তোরাঁয় রান্না করছেন বাংলাদেশের শামীম মিয়া ও কমল দাস। ফ্রান্সের ঐতিহ্যবাহী সব খাবার, স্যামন মাছের সালাদ থেকে শুরু করে আপেলের তিরামিসু, কি না তৈরি করছেন তারা। যারা খাইতে আসছে তারা কিভাবে হবে, স্যাটিসফাই হবে, অতএব সেই জন্য তাড়াতাড়িও দিতে হবে এবং খাওয়ার সুস্বাদু করতে হবে। আমাদের জন্য একটা ভালো বিষয় যেন আমাদের সাথে একটা সম্মানজনক পেশাই এটা। দুপুরে দ্রুত খাওয়া দাওয়া সেরে কাজে ফেরার তাড়া থাকে, তাই দম ফেলার ফুরসত নেই শেফদের। খুব দ্রুত এক একটি কুইজিন তৈরি করছেন বাবুর্চিরা, আর রেস্তোরাঁর মালিক স্বয়ং করছেন ওয়েটারের কাজ। এই রেস্তোরাঁর খাবারের স্বাদ পেতে ফরাসিরা ছুটে আসেন এখানে। আমি এখানে খেতে আসি কারণ এদের এখানে রান্নাঘরে কোনো ফ্রিজ নেই, সব খাবার রান্না মাত্রই পরিবেশন করা হয়। এদের খাবার দারুণ মজা। বন্ধুর কাছে এই দোকানের নাম অনেক শুনেছি, তাই খেতে এসেছি। শুনেছি এখানকার খাবার অনেক মজা। রেস্তোরাঁর স্বত্বাধিকারী বললেন, বাঙালির পরিশ্রম, আন্তরিকতা ও নিষ্ঠার কোনো জুড়ি নেই। তাই খাবার ফরাসি হলেও বাঙালি রাঁধুনি তার প্রথম পছন্দ। আমার রাঁধুনিরা বাঙালি হলে কি হবে, ফ্রেঞ্চ রান্না তারা বেশ ভালো পারে। কাজের জন্য তাদের যে নিষ্ঠা, আন্তরিকতা আর প্রচেষ্টা রয়েছে, এটা দেখেই তাদের সঙ্গে কাজ করতে আমার এত ভালো লাগে। হয়তো বর্তমানে বাঙালি ছেলেদের রান্নার গুণ দেশে কিছুটা অজানাই। আমাদের দেশে কিভাবে নেওয়া হয় এ সম্মানজনক পেশাকে, জানতে চাই তাদের কাছে। বাংলাদেশের ট্র্যাডিশন তো সবসময় মহিলাই রান্না করে খাওয়ায়, আমরা পুরুষরা
রান্না করে খাওয়াবে একটা সংকোচ বোধ আসে, সেই জন্য করা হয় নাই। আর তাছাড়া সরঞ্জামের জন্য করা হয় না অ্যাকচুয়ালি। রেস্তোরাঁর প্রতিটি খাবারের মান ও পরিচ্ছন্নতা যেভাবে বজায় রাখা হয় তা থেকে বাংলাদেশের শেখার আছে অনেক কিছু, এমনটা মনে করেন এই গুণী শেফরা। পারমিতা হিম, সময় সংবাদ, প্যারিস। ইংল্যান্ড বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে কাল, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান বাপন। আয়ারল্যান্ড সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে পরিবর্তন আসতে পারে বিশ্বকাপ স্কোয়াডে, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। ত্রিদেশীয় সিরিজের 17 সদস্য স্কোয়াডে নতুন মুখ ইয়াসির, রাব্বি, নাইম, হাসান ও আবু জায়েদ রাহি। বিশ্বকাপ দলের সুযোগ পাচ্ছেন মোসাদ্দেক সৈকত। এদিকে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হলে যোগ দিতে বলা হয়েছে সাকিব আল হাসানকে। কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চলছে আলোচনা, বিশেষজ্ঞরা দিচ্ছেন মতামত। গেল কয়েকটি সিরিজে জাতীয় দলে যারা নিয়মিত ছিলেন প্রিমিয়ার লিগে তাদের অফ ফর্ম বোর্ডকে ফেলে দেয় ভাবনায়। আবার জাতীয় দলের বাইরে থাকাদের প্রিমিয়ার লিগে ইতিবাচক পারফরমেন্সে নির্বাচকরা দ্বিধায়। তবে প্রিমিয়ার লিগের পারফর্মাররা উপেক্ষিত হচ্ছেন না। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে কেমন খেলছেন ক্রিকেটাররা তা দেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা ওয়ার্ল্ড কাপের জন্য তো 15 জনের নাম দিচ্ছি, ট্রাই নেশনে অ্যাটলিস্ট 17 জনের নাম যাচ্ছে। মেয়ের 22 তারিখে পর্যন্ত সময় আছে, এর মধ্যে যদি কারো ইনজুরি থাকে তাকে সে যদি ভালো পারফর্ম করে তার ঢোকার একটা সুযোগ আছে। উই উইল বি এবল টু রিপ্লেস। খুব ভালো খেলছে এইখানে অথবা আমাদের ট্রাই নেশনে, তাহলে ওদেরকে ওখানে যদি আমরা নতুন কাউকে সুযোগ দিয়ে দেখতে পারি, সো উই হ্যাভ অ্যান অপরচুনিটি। তবে এরই মধ্যে আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্য 17 জনের তালিকা চূড়ান্ত করেছে বোর্ড। বিসিবি সূত্রে পাওয়া খবর অনুযায়ী যেখানে নতুন মুখ হিসেবে থাকছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা আবু জায়েদ রাহি, ইয়াসির আলী রাব্বি ও স্পিনার নাইম হাসান। প্রিমিয়ার লিগে ব্যাটে বলে দারুণ খেলা মোসাদ্দেক সৈকত ফিরছেন, আর ইনজুরির জন্য জায়গা হয়নি তাসকিন আহমেদের। অফ ফর্মে থাকলেও নির্বাচকরা আস্থা রেখেছেন সৌম্য, লিটন, সাব্বিরদের ওপর। যাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম ওদের ফর্ম ভালো মনে হচ্ছে না বা ডোমেস্টিকে ভালো পারফর্ম করছে না, এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইনজুরি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই জিনিসগুলো কনসিডারেশনে নেওয়ার জন্যই আসলে একটু সমস্যা হচ্ছিল। এদিকে বিপিএল এর ফাইনালে পাওয়া চোট কাটিয়ে আইপিএল এ গেলেও ম্যাচের মধ্যে নেই সাকিব আল হাসান। জাতীয় দলের ক্যাম্পে তাই ডাক পড়ছে এই বিশ্বনন্দিত অলরাউন্ডারের। আমার যেটা মনে হয়েছে যে ক্যাম্প শুরু হচ্ছে, তাকে একটা চিঠি দিয়ে জানানো দরকার কত তারিখ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেওয়ায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেপ্তার 14, 5 দিনের রিমান্ডে কাউন্সিলর। জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনকে ফাঁসির আদেশ। রায়ে নিহতের স্বজনদের অসন্তোষ। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়নি দলীয় ফোরামে, সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। এবং কাল বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজে পারফরমেন্সের ভিত্তিতে পরিবর্তন, বললেন বিসিবি সভাপতি। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।